নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনার 10ই নভেম্বর দিল্লিতে যে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হলো, তাতে যারা মারা গেলেন, আহত হলেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই বিষয় নিয়ে পরে প্রতিবেদনে আমি অবশ্যই কথা বলবো। তার আগে বিহারের ফলাফল কি হতে পারে, এই প্রতিবেদন যখন দেখবেন তখন চ্যানেলে চ্যানেলে এক্সিট পোল শুরু হয়ে গিয়েছে। আমরাও করেছি এক্সিট পোল। তার ফলাফল কি হবে সেটা আপনারা জানবেন, একটু বাদেই সেটা আপনাদের স্ক্রিনে ভেসে উঠবে। তার আগে বলি যে নীতিশ কুমারকে সাইডলাইন করার যে পরিকল্পনা বিজেপির ছিল, সেটা কি ব্যাকফায়ার করছে? এই প্রশ্নটা উঠছে, নানা মহল থেকে উঠছে। ভাষ্যকাররা টিকা টিপ্পণী করছেন যে অপারেশন সাইডলাইন নীতিশ কুমার সেটা কি বিজেপির জন্য ব্যাকফায়ার করলো, নাকি 2020 বিধানসভা নির্বাচনের ফলাফল যেরকম ছিল ঠিক সেই রকম ফলাফলই হতে যাচ্ছে। দেখুন, এসআইআর এর পরে এবার বিহারের নির্বাচন, যে টার্ন আউট হয়েছে রেকর্ড টার্ন আউট। 47 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, আবার 22 লক্ষ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ এসআইআর এর পরে বিহারের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। মাতৃশক্তি সকাল থেকে লাইন দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোটের পার্সেন্টেজ প্রথম দফাকে ছাপিয়ে যেতে পারে কিনা সেই প্রশ্নটার উত্তর পেতে হবে। কিন্তু পুরো আপনার তথ্য আসতে কমিশনের ওয়েবসাইটে অনেকটা সময় লাগে, সুতরাং সেটার জন্য আমি আর অপেক্ষা করিনি। প্রথম কথা, এবারের ভোট বিহারের এত গুরুত্বপূর্ণ কেন? প্রথম কথা, এটা শুধু নিছক বিহারের সরকার নির্বাচনের ভোট নয়। এই ভোটের ফলাফলের উপর জাতীয় রাজনীতি অনেকাংশে নির্ভরশীল। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি স্লোগান ছিল আব কি বার 400 পার, কিন্তু বিজেপি থেমে গিয়েছিল 240-এ এবং শরিকদের সহায়তায় এই সরকার বিজেপি চালাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম এবং নীতিশ কুমারের জেডিইউ। তাছাড়া আরো বেশ কয়েকটি ছোট পার্টি আছে, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পর্যন্ত আছে। তাহলে এনডিএর মোট ট্যালি 292 এর উপরে, কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা পিছনে এসে থেমে গেছে, তাই তাদের শরিক নির্ভরতা বেড়েছে। 2024 লোকসভা নির্বাচনের পর যে বিধানসভা নির্বাচনগুলো হয়েছিল, তার মধ্যে হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্রে এনডিএ জয় পেয়েছে, কিন্তু ঝাড়খণ্ডে এনডিএ রথের চাকা থমকে গেছে। তাহলে ঝাড়খণ্ডের ফলাফলে কি পুনরাবৃত্তি হবে বিহারে? প্রায় 20 বছর, সামান্য একটু সময় বাদ দিয়ে নীতিশ মুখ্যমন্ত্রী আছেন। 9 বার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এখন তিনি আর বিধানসভা নির্বাচনে লড়েন না, তিনি বিধান পরিষদের সদস্য। একসময় জেডিইউ বিহারের এনডিএ জোটের বড় শরিক ছিল, কিন্তু 2020 পর থেকে আমরা দেখছি যে বিজেপি বড় শরিক হয়েছে। তারা 74টা আসন পেয়েছিল 2020-তে, এনডিএ 43, এই জেডিইউ 43টা। কিন্তু সরকার এনডিএ গড়েছিল, বিজেপি বড় শরিক হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ তারা নীতিশকে ছেড়ে দিয়েছিল। তারপরে বিহারে কি হয়েছে, রাজনীতির টানাপোড়েন, ওসব আপনারা জানেন। নীতিশ একবার আইএনডিআই এ জোটে চলে গিয়েছিলেন, তার আশঙ্কা ছিল জেডিইউ দলকে ভাঙিয়ে দেবে বিজেপি, ঠিক যেভাবে তারা একনাথ সিন্ডেকে শিবসেনা থেকে বার করে এনেছেন। কিন্তু
নীতিশের ন্যাশনাল অ্যাম্বিশনকে ফুয়েল দেয়নি আইএনডিএ জোট, তাই নীতিশ আবার ফিরে এসেছিলেন এনডিএ ফোল্ডে। জেডিইউ বিজেপি সমঝোতা করে লোকসভা নির্বাচনে লড়েছিল এবং দুটো দল 40টার মধ্যে যতদূর আমার মনে হয়, সঙ্গে রামবিলাসের দলটল ছিল, 34টি মতো আসন পেয়েছিল। আই মে বি রং, ওটা 31 হতে পারে, 34 হতে, কিন্তু বিজেপিতে কার্যত সুইপ করেছিল এনডিএ বিহারে লোকসভা নির্বাচন। সেই প্রবণতা কি এবার বজায় থাকবে, নাকি রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা, ভোট চুরির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন? তেজস্বী থেকে রাহুল পদযাত্রা করলেন 2 সপ্তাহ, সাসারাম থেকে শুরু করে পাটনার গান্ধী ময়দান পর্যন্ত, তাতে একটা সাড়া পড়েছিল। তারপর 2 মাসের উপর রাহুল গান্ধী কার্যত শীত ঘুমে চলে গিয়েছিলেন। আবার বিহার নির্বাচনের আগে তিনি প্রচার করেছেন, মুকেশ সাহনির সঙ্গে পুকুরে নেমে মাছ ধরেছেন, এসব হয়েছে, এসব অপটিক্স তৈরি হয়েছে। কংগ্রেস 7টা আসনে লড়ছে, আগের বার কংগ্রেস 71টি আসনে লড়ে 19টি আসন পেয়েছিল। আরজেডির বক্তব্য ছিল যে যদি কংগ্রেস 2020-তে আরো অনেক কম আসনে লড়তো তাহলে মহাগঠবন্ধন ক্ষমতায় আসতে পারত। এখন নীতিশ কুমারের পরিচয় সুশাসন বাবু হিসাবে, একথা ঠিক যে 2005 থেকে টানা ক্ষমতায় থেকে নীতিশ বিহারের উন্নতি অনেকটাই করেছেন। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, পরিকাঠামোয় উন্নতি হয়েছে, মদ নিষিদ্ধ হয়েছে, এবং সেই মদ নিষিদ্ধ হওয়ার জন্য বিহারের মহিলারা 2 হাত উপর করে নীতিশকে সমর্থন করেছেন। তাহলে নীতিশের ইবিসি, তার মধ্যে কুর্মী সম্প্রদায় আছে, বিজেপির উচ্চবর্ণের ভোট, এই যে কাস্ট অ্যারিথমেটিক, সঙ্গে রামবিলাস পাসওয়ানের দলিত ভোট, এই সব মিলিয়ে একটা ফর্মিডেবল কাস্ট ইকুয়েশন এনডিএর পক্ষে আছে। মহাগঠবন্ধনের পক্ষে কিন্তু এরকম কাস্ট ইকুয়েশন অতটা ফর্মিডেবল নয়। আরজেডির ট্র্যাডিশনাল মুসলিম যাদব ভোট আছে, কংগ্রেস সঙ্গে যুক্ত হয়েছে, বামপন্থীদের সমর্থনটা পাবে, বিশেষ করে সিপিআইএম এর লিবারেশন, তারা বিহারে বাম শক্তির মধ্যে উল্লেখযোগ্য। মুকেশ সাহনির পার্টি, মাল্লা সম্প্রদায়ভুক্ত পার্টি, তারা আগেরবার এনডিএতে ছিল, কিন্তু তাদের বিধায়কদের ভাঙিয়ে নিয়েছিল এনডিএ, সেই জন্য মুকেশ সাহনি এবার মহাগঠবন্ধনে এসছেন। তো মাল্লা সম্প্রদায়ের প্রায় 2.5% ভোট আছে। কিন্তু এবারের ভোটের সব থেকে উল্লেখযোগ্য চরিত্র প্রশান্ত কিশোর, জনসুরাজ পার্টি। তিনি বিগত 2 নির্বাচনে 10%-এর কাছাকাছি ভোট পান। বিহারে যদি আপনি দেখেন, এনডিএ আর মহাগঠবন্ধনের বাইরেও প্রায় 26% ভোট আছে, সেই ভোটটা নাকি প্রশান্ত কিশোর পাবেন বলে দাবি করেছেন। তিনি বলছেন হয় তিনি ইতিহাস তৈরি করবেন, না হলে তিনি পিছনে পড়ে থাকবেন। তবে প্রশান্ত কিশোর ভোট কাটবেন, কার ভোট কাটবেন? নীতিশ বিরোধী ভোট নাকি নীতিশের পক্ষের ভোট? মহিলারা কি এবারও হাত উপর করে নীতিশকে সমর্থন করবে, নাকি নীতিশ মুখ্যমন্ত্রী নাও হতে পারেন এনডিএ ক্ষমতায় আসলে, তাকে মার্গদর্শক মণ্ডলীতে বিজেপি পাঠিয়ে দিতে পারে? এই প্রচারটা তুঙ্গে উঠেছিল নির্বাচনের আগে। অমিত শাহের একটা সাক্ষাৎকারকে ভিত্তি করে সেখানে অমিত শাহ বলেছিলেন যে ক্ষমতায় আসলে পরে নির্বাচিত বিধায়করা ঠিক করবেন তাদের নেতা। আবার একই সঙ্গে তিনি বলেছিলেন যে আমরা তো নীতিশজির নেতৃত্বেই লড়ছি। তারপরে তার বক্তব্য বিরোধীরা অন্যভাবে ব্যবহার করতে শুরু করায় অমিত শাহ পরে বলেছিলেন যে দিল্লিতে প্রধানমন্ত্রীর কুর্সিও খালি নেই, আর বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিও খালি নেই। অর্থাৎ রাজনীতিতে একটা কথা আছে জানেন তো, লিভারেজ অফ দ্য স্মল গাই। তোমার আসন সংখ্যা তোমার অন্য শরিকের থেকে কম হতে পারে, কিন্তু তোমাকে ছাড়া সরকার তৈরি করা যাবে না। নীতিশ কুমার বিহারে হচ্ছে ওই লিভারেজ অফ দ্য স্মল গাই। বিজেপি বড় শরিক হতে পারে, আত্মপ্রকাশ করতে পারে, 20-তেও করেছিল, এবারও হয়তো করতে পারে, সেটা বলবো করতে পারে কি পারে না, কিন্তু নীতিশ কুমারকে বাদ দিয়ে তাদের পক্ষে সরকার গঠন সম্ভব নয়। এবং বিজেপিও কোনো রকম ঝুঁকি নেবে না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে এনডিএর সরকারের মুখ্যমন্ত্রী 10ম বারের জন্য শপথ নেবেন নীতিশ কুমার।
এবার আসুন বিহারের মোট আসন কত। আপনারা আপনাদের স্ক্রিনে গ্রাফিক্সে দেখছেন বিহারের মোট আসন 243। তার মধ্যে এনডিএ শরিকরা কটা কটা আসনে লড়ছে। জেডিইউ লড়ছে 101টি আসনে, বিজেপি লড়ছে 101টি আসনে, রামবিলাস পাসওয়ানের দল যা চিরাগ চার প্রধান লোক জনশক্তি পার্টি লড়ছে 29টি আসনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর বাকিরা লড়ছে আপনার 12টি আসনে। এর মধ্যে কুশাওয়ার দল আছে, জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা আছে। তার মানে জেডিইউ 101 সমান সমান, বিজেপি 101, রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি বা চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 29টি আসনে। চিরাগ পাসওয়ান 2020-তে এনডিএ জোটে ছিলেন না। জেডিইউ যেখানে যেখানে প্রার্থী দিয়েছিল সেখানে চিরাগ পাসওয়ানের দল প্রার্থী দেয়, তার জন্য জেডিইউ এর অনেক ক্ষতি হয়। নীতিশ কুমার মনে করেছিলেন যে জেডিইউ কে ডানা ছাড়তে বিজেপি নেতৃত্ব ওই চিরাগ পাসওয়ানের দলকে তাদের বিরুদ্ধে প্রার্থী করিয়ে দিয়েছে। আবার চিরাগ পাসওয়ান প্রথম থেকেই বলে আসছেন যে তিনি নরেন্দ্র মোদীর হনুমান। এলজেপি ভেঙে যায় রামবিলাস পাসওয়ানের পর, মৃত্যুর পর। চিরাগের কাকা পশুপতিনাথ পারাস তিনি বলেছিলেন যে আমি লোক জনশক্তি পার্টির প্রধান, তাকে এনডিএতে সামিল করা হয়েছিল, কিন্তু 24 সালে চাকা ঘুরে যায়। চিরাগ পাসওয়ানকে বিজেপি নেতৃত্ব গুরুত্ব দিতে শুরু করেন। লোকসভাতে বোধহয় তিনি 6টি আসনে জিতেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীও আছেন। তাহলে এবার জেডিইউ এর বিরুদ্ধে এলজেপি লড়ছে না। এবার আসুন মহাগঠবন্ধন শিবিরে। মোট আসন সেই 243, আরজেডি লড়ছে 143টি আসনে। তারপরে আছে কংগ্রেস, তারা লড়ছে 60টি আসনে। কংগ্রেস আগের বার 72টি আসনে লড়েছিল, পেয়েছিল 19টি আসন, এবার তারা 60টি আসনে লড়ছে। বামপন্থী সহ অন্যান্য দলগুলো লড়ছে বাকি 40টি আসনে। তার মধ্যে সিপিআইএম এর লিবারেশন লড়ছে 29টি আসনে। সিপিআইএম এর লিবারেশন 2020-তে সম্ভবত 16টি আসন পেয়েছিল। তাদের স্ট্রাইক রেট খুব ভালো। সিপিআইএম এর ওখানে সংগঠন আছে, 2জন লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন বিহার থেকে, তো তারা 29টি আসনে লড়ছে, সিপিআই সিপিএমও লড়ছে। তো এই হচ্ছে বিহারে মহাগঠবন্ধনের শরিকদের আসন বিন্যাস। যদিও মহাগঠবন্ধনের শরিকদের মধ্যে কয়েকটা জায়গায় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে। এবার আসুন আমাদের এক্সিট পোল কি বলছে। আমাদের এক্সিট পোল এটাই প্রেডিক্ট করছে এবার এনডিএ এর পক্ষে লহর। আগের বার এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়েছিল। মাত্র কয়েকটি আসন বেশি পেয়ে এনডিএ সরকার তৈরি করে। নীতিশ কুমারকে থেমে যেতে হয় 43টি আসনে। এবার এনডিএ একটা ভাবে লড়ছে। তাহলে এনডিএ কটা আসন পেতে পারে? দেখুন, আমি সেই অর্থে রেঞ্জ বলছি না, আমি বলছি যে এনডিএ এর আসন যে সংখ্যার থেকে একটিও কমবে না, সেই সংখ্যাটা বলবো আপনাদের। কিন্তু আপার লিমিট কত হতে পারে সেটা আমি বলছি না, সেটা অনেকটাই হতে পারে। আমি ন্যূনতম এনডিএ কটা পেতে পারে সেটা বলছি। আমাদের সমীক্ষায় উঠে এসছে এনডিএ পেতে পারে 133টি আসন, ন্যূনতম, মিনিমাম। এর থেকে কমার সম্ভাবনা নেই বলেই আমাদের সমীক্ষকরা বলছেন। তারা হায়ার
আপার লিমিটটা বলেননি, সেটা 160, 62, 65 পর্যন্ত যেতে পারে, কিন্তু আমি ওভাবে দিইনি 133 থেকে 162। আমি বলছি ন্যূনতম 133, এর নিচে এনডিএ নামার সম্ভাবনা নেই বলেই আমাদের সমীক্ষকরা বলছেন। আপার লিমিট তারা বলেননি। এবার আসুন মহাগঠবন্ধন। মহাগঠবন্ধন সর্বোচ্চ পেতে পারে 90টি আসন, অর্থাৎ 90-এর উপরে মহাগঠবন্ধনের যাওয়ার সম্ভাবনা নেই, কমতে পারে। ধরুন এনডিএ যদি তর্কের খাতিরে ধরে নি 150টা আসন পায়, তাহলে ইকুয়ালি মহাগঠবন্ধন এবং আদার্সদের আসন কমবে। আদার্সরা মানে অন্যান্যরা, তার মধ্যে জানসুরাজ পার্টি আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, আসাউদ্দিন ওয়াসির মিম আছে, আরো দু একটা ছোটখাটো দল আছে, সব মিলিয়ে সর্বোচ্চ পেতে পারে 20টি আসন, সর্বোচ্চ। তাহলে আমাদের সমীক্ষা কি বলছে? এনডিএ ন্যূনতম পেতে পারে 133টি আসন, মহাগঠবন্ধন সর্বোচ্চ পেতে পারে 90টি আসন, অন্যান্যরা সর্বোচ্চ পেতে পারে 20টি আসন। আবার এনডিএ এর আসন যদি 150 হয়, তাহলে মহাগঠবন্ধন এবং আদার্সের আসনও কমবে। এখন তেজস্বী জিতবেন, সম্রাট চৌধুরী জিতবেন, উপমুখ্যমন্ত্রী ওই বিজয় সিনহা তিনিও জিতবেন, সম্ভাবনা প্রবল। জিতবেন ওভাবে তো বলা যায় না। তবে মহুয়া কেন্দ্রে তেজস্বীর দাদা তেজ প্রতাপ, তিনি কিন্তু তার জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এই যে তালিকাটা আমার হাতে দেখছেন, এই তালিকাটা, এখানে প্রত্যেকটা আসনের সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম আছে, কিন্তু আমার দর্শকদের কাছে সেটা খুব একটা আকর্ষণীয় হবে না। বিহারের কেন্দ্র ওয়ারি যদি আমি আসনের কথা বলি, আপনারা বোরই হবেন, কারণ আপনাদের ইন্টারেস্ট থাকবে না। বাংলা হলে অন্য কথা ছিল। তাহলে এনডিএ ন্যূনতম পেতে পারে 133, মহাগঠবন্ধন সর্বোচ্চ পেতে পারে 90টি, এবং আদার্স অন্যান্যরা সর্বোচ্চ পেতে পারে 20টি আসন। এই আদার্সের মধ্যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, মিম এবং নির্দলরা আছেন। আমাদের এই পুরো সমীক্ষাটি করেছেন রাজগুরু গাঙ্গুলি এবং তার সহযোগীরা। তার টেলিফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি এবং বলছি সেটাকে ধরে রাখবার জন্য, তাও মুখে বলে দিই, 9830916372, 9830916372। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কেন্দ্র ওয়াইজ যদি আপনারা সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম জানতে চান, সরাসরি তার সঙ্গে কথা বলে নেবেন, এবং কোন পদ্ধতিতে তিনি এটা করেছেন সেটাও তার কাছ থেকে শুনে নেবেন। কারণ আমি ভিডিও দীর্ঘায়িত করব না, আমি ফিগারটা আপনাদের বললাম, তার টিমের সমীক্ষা থেকে এটা উঠে এসছে। অতীতেও তিনি অনেকগুলো রাজ্যের করেছিলেন, বেশিরভাগই মিলেছে, দু এক জায়গায় তিনি মেলাতে পারেননি, এটা হতেই পারে, এটা একাডেমিক এক্সারসাইজ, এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। তাহলে বিহারে সম্ভাব্য ফলাফল এরকম হওয়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের সমীক্ষা অনুযায়ী। সমীক্ষাটা ব্যক্তিগতভাবে আমি করিনি, উনি করেছেন, ওনার টিম করেছেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সরাসরি তার সঙ্গে কথা বলেন।